যদি নাজমুল হাসান পাপনি বাংলাদেশের দল দিতে পারেন, যদি নাজমুল হাসান পাপনি বিশ্বকাপের সেরা একাদশ তৈরি করতে পারেন, তাহলে এত এত টাকা খরচ করে নির্বাচক প্যানেল রাখার দরকারটা কি? অধিনায়ক, কোচ, কোচিং স্টাফ তাদের কাজটা কি? নাজমুল হাসান পাপন বিশ্বকাপের জন্য সেরা একাদশ এরই মধ্যে তৈরি করে ফেলেছে। যদিও বিশ্বকাপের আরও সপ্তাহ দুয়েক সময় বাকি আছে, কিন্তু তিনি তার কাজটা কিন্তু তিনি সেরে ফেলেছেন। তার কারণ তিনি হয়তো চিন্তা করেছেন যে ক্যাপ্টেন রেখেছে, যে কোচরা আছে, যে কোচিং স্টাফরা আছে, তারা হয়তো এই কাজটা প্রপারলি করতে পারবে না। সেই ভয় থেকে হয়তো বা তিনি তাদের কাজটাকে সহজ করে দেওয়ার জন্য এটা করেছে। এটা আমি জানি না আসলে কেন তিনি এই কাজটা করেছে, কিন্তু তিনি এই কাজটা করেছেন। এবং এবারই প্রথম নয়, তিনি কিন্তু এমন কাজ বারবারই করে। আমরা দেখেছি একজন বোর্ড প্রেসিডেন্ট হয়ে তার কাজের বাইরে এসেও তিনি এই কাজগুলো করছেন, হয়তো ক্রিকেটের প্রতি অনেক ভালোবাসা থেকে, অথবা নিজের দায়িত্ব থেকে বেরিয়ে এসে অতিমাত্রায় দায়িত্ব প্রকাশ করার জন্য, কিংবা অতিমাত্রায় দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার জন্য তিনি এই কাজগুলো করে থাকেন, যার ফলে আসলে ক্রিকেটের জন্য ভালো হয় না খারাপ হয় সেটা আসলে একটা বড় প্রশ্ন হয়ে থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যার কাজ সেটা আসলে প্রপারলি করতে দেওয়া উচিত। একজন বোর্ড প্রেসিডেন্ট যখন দল ঘোষণা করে দেন, বোর্ড প্রেসিডেন্ট যখন সিলেক্ট করে দেন এই খেলোয়াড়গুলো খেলবে, তখন কিন্তু একজন ক্যাপ্টেনের পক্ষে এর বাইরে ডিসিশন নেওয়া, যদি তিনি চান যে আমি এর বাইরে ডিসিশন নিতে চাই, তারপরও কিন্তু সেই ডিসিশন নেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। কারণ বোর্ড প্রেসিডেন্টের উপর, স্পেশালি যখন ক্যাপ্টেন হয় নাজমুল শান্ত, তার পক্ষে কিন্তু সম্ভব নয় নাজমুল হাসান পাপনকে উপেক্ষা করে অন্য কোনো ডিসিশন নেওয়া। এটা যদি সাকিব হতো, তামিম হতো, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকরা হতো, সিনিয়র ক্রিকেটাররা হলে হয়তো বা সম্ভাবনা ছিল, এবং সেটার সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ। এবং একইভাবে কোচ হাতুড়ি সিংহের জন্য এটা বড় চ্যালেঞ্জ, কারণ দল যদি খারাপ করে তাকে জবাবদিহি করতে হবে। সেক্ষেত্রে তিনি হয়তো সেফ সাইডে চলে যাবেন। বোর্ড সভাপতি যে ক্রিকেটারদের সিলেক্ট করে দিয়েছেন তাদেরকে যদি খেলিয়ে দেন, তখন তার বলার আসলে অপশন থাকে, আপনার পছন্দের দলই আমি দিয়েছি, আমার কি করার। হয়তো সেই রিস্কে কোচও যেতে চাইবেন না, ক্যাপ্টেনও যেতে চাইবেন না। সো বাংলাদেশের ক্রিকেটের জন্য ডেফিনেটলি এটা ভালো কোনো বার্তা নয়, কখনোই এটা ভালো বার্তা হতে পারে না। এখন দেখা যাক নাজমুল হাসান পাপন বোর্ড সভাপতি বিশ্বকাপের জন্য যে বেস্ট 11 দিয়েছেন সেটা আসলে কেমন হয়েছে। ওপেনিংয়ে তানজিদ তামিম এবং সৌম্য সরকারকে তিনি রেখেছেন, এবং 3 নম্বর পজিশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেখানে প্রশ্ন ছিল সাকিব খেলবে না নাজমুল শান্ত খেলবে। এই জায়গায় সাকিবের উপর থেকে নাজমুল শান্তর উপর তিনি ভরসাটা বেশি রেখেছেন, কারণ নাজমুল শান্ত তার যে যুক্তি, যে লম্বা সময় ধরে তিনি এই পজিশনে খেলে আসছেন, কিন্তু লম্বা সময় ধরে তিনি পারফরমেন্স কেমন করছেন সেটা তার বিবেচ্য বিষয় না। নাজমুল শান্ত সবচেয়ে জিম্বাবুয়ে সিরিজে 18 এভারেজে ব্যাট করেছেন। সো পারফরমেন্সটা মুখ্য নয়, দীর্ঘ সময় ধরে এই পজিশনে খেলছে, শুধু তার কারণেই নাজমুল শান্তকে 3 নম্বর পজিশনে রেখেছেন। 4 নম্বরেও সাকিবের জায়গা হয়নি, 4 নম্বরে নাকি তাওহিদ হৃদয় খেলবেন, এবং 5 নম্বরে আসবেন সাকিব আল হাসান, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে জাকের আলী অনিক। 8 নম্বর পজিশনটা শুধুমাত্র কোচ আর ক্যাপ্টেনের জন্য রেখেছেন। শেখ মাহাদি অথবা রিশাদ দুজনের একজনকে সিলেক্ট করার দায়িত্বটা দিয়েছেন, বাকি সব দায়িত্ব নাজমুল হাসান পাপন বোর্ড সভাপতি নিয়ে নিয়েছেন, এবং বাকি 3 জন হবে পেসার, স্বাভাবিকভাবেই তাসকিন, শরীফুল আর মুস্তাফিজ, এই 3 জনকে তিনি রেখেছেন। দেখা যাক এখন বিশ্বকাপের মূল একাদশটা নাজমুল হাসান পাপনের দেয়া এই ফরম্যাটে হয়, নাকি নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারে কোচ এবং টিম ম্যানেজমেন্ট, সেটা আসলে আর কিছুদিন পরেই বিশ্বকাপের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে 8 জুন জানা যাবে।